शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्देशिनीम्। ॐ वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা গীতার সপ্তম অধ্যায়ে আছি। সপ্তম অধ্যায়ে ভগবানের প্রকৃতি, ভগবানের স্বরূপের বর্ণনা হচ্ছে এবং এই ভগবান অদ্ভুত এক ভগবান। এই ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন বটে আমি, কিন্তু ওই পার্সোনাল গড নন, ওই যে অদ্বৈতামৃতবর্ষিণী, অদ্বৈত তত্ত্ব সর্বত্র রয়েছে এবং সেই জন্যই এটি অ্যাপিল ইউনিভার্সাল, সার্বজনীন, এর আবেদন সার্বজনীন। তিনি বলছেন আমার দুইটি প্রকৃতি, আমি দুইটি জিনিস নিয়ে আমি আছি, দুইটি প্রকৃতি নিয়ে আছি। একটি হচ্ছে অপরা প্রকৃতি, সেটি হচ্ছে ক্ষিতি আপ তেজ মরুদ্বোম। খুব সুন্দর বলছেন, ভূমি আপ অনল বায়ু খং খং, ভূমির আপ নল বায়ু খং, কি অদ্ভুত বলে দিলেন, ক্ষিতি আপ তেজ মরুদ্বোম, ভূমি আপ নল বায়ু খং। খং মানে আকাশ, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বলেন। তো এইভাবে এখানে বলছেন ভূমি, আগে বলছেন ভূমি, ভূমি আপ, ঠিক অর্ডারটা ঠিক রাখছেন। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, আর মনোবুদ্ধি অহংকার। পাঁচ, মন আর বুদ্ধি, অহংকার মানে ইগোইজম, আমি আমি। এটা বলছেন যে আমার এইটি অষ্টধা প্রকৃতি, আটটি প্রকৃতি। কিন্তু এই প্রকৃতি বলছে এটা মানে অপরা, অপরেয়, অপরা ইয়ং ইতস্তন্যাং, এটা অপর, কিন্তু এছাড়া এর বাইরে ইতস্তন্যাং প্রকৃতিং বিদ্যিমে পরাং, সেটার নাম হচ্ছে পরাং বুদ্ধি, পরাবুদ্ধি, অপরাবুদ্ধি, অপরা প্রকৃতি। সেই অপরা প্রকৃতি জীবভূত হয়ে, অর্থাৎ বলছেন যে অদ্ভুত ব্যাপার, জীবভূত এই জিনিসটা বিজ্ঞানীরা এখনো পর্যন্ত, এখানে বিজ্ঞানী একজন রয়েছেন কিন্তু বিজ্ঞানীরা কেউ কিছুদিন মানতে পারেননি। তারা বলেন যে আমরা প্রকৃতিকে নিয়ে ব্যস্ত, প্রকৃতি মানে এই ভূমির আপন হলো বায়ু খং, ব্যাস, এই প্রকৃতি নিয়ে ব্যস্ত। কিন্তু এই অপরা প্রকৃতি
এই এই পাঁচটা জিনিস এবং মন বুদ্ধি, এটাকে আমরা মানেন না বটে, কিন্তু আমাদের বেদান্ত শাস্ত্র মন বুদ্ধি এবং অহংকার এই পর্যন্ত চলে গেছেন। এটাও হচ্ছে অপরা প্রকৃতি, মানে এগুলো হচ্ছে জড় প্রকৃতি। যেমন ভূমি মানে মাটি যেমন ভগবানের স্বরূপ নির্ণয় করতে পারে না, তেমনি মনও পারে না, বুদ্ধিও পারে না, অহংকারও পারে না, কারণ এগুলো সবগুলোই জড়। আমরা ওখানে আটকে যাই না, এখন আটকে যায়, বলে হ্যাঁ মাটি তো পারে না, জল আর সে তাকে বুঝবে কি করে? তার সাথে আত্মচৈতন্য যোগ হতে হবে, জীবভূত হয়ে আছেন তিনি, মানে পরা প্রকৃতিকে সঙ্গে নিয়ে জীবভূত হয়ে বসে আছেন, প্রিন্সিপাল অফ ইন্টেলিজেন্স, কনসাসনেস। মন বুদ্ধি এরাও কিন্তু জড়, এরাও যত বাচ প্রবর্তন্তে অপ্রাপ্য মনসাস, এরাও ফিরে আসে, তাকে বুঝতে না পারে। ওই মাটি জল এরা যেমন ফিরে আসে, এদের তো উপায় নেই, এদের তো চেষ্টাই নেই, কিন্তু এরা চেষ্টা করেও পারবে না, কারণ এরা বেসিক্যালি এরা দুর্বল, এরা উইক, এরা অন্য সাবস্টান্সে তৈরি, পুরো আলাদা প্রকৃতি, কিন্তু তিনি জীবভূত হয়ে আছেন। এটাই স্বীকার করা খুব কঠিন ব্যাপার। তা সেটা আমরা গতদিন খুব সুন্দর বলেছিলাম। মানে আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে, সাধারণ বিজ্ঞানী যারা, তারা বিশাল মানুষ, এই মানে মানে বাস্তব সত্তা, রিয়েলিটি মানে হচ্ছে যে এই তো যা দেখতে পাচ্ছি, ম্যাটার, মেটেরিয়াল ওয়ার্ল্ড যা দেখতে পাচ্ছি, এই অষ্টধা প্রকৃতি নিয়ে ভগবান বলছেন আমার রূপ, সেটাকে নিয়ে জগৎ কমপ্লিট বলে মনে করছেন। কিন্তু আর একটা সায়েন্টিফিক এক্সপ্লোরেশন দরকার, আর একটা সায়েন্টিফিক আবিষ্কার দরকার। প্রকৃতি মানে বাহ্য প্রকৃতিতে আমাদের প্রচুর উন্নতি হয়েছে, কিন্তু নেচার ইন্টারনাল, বাহ্য প্রকৃতি আর অন্তঃপ্রকৃতি, মন বুদ্ধি এবং অহংকার, এগুলো মেটেরিয়াল মানে ফ্যাক্টর, এইগুলো নিয়ে আলোচনা রিসেন্টলি হচ্ছে। সেজন্যই বলছেন স্বামীজি, the two worlds there are in which we live, one the external, the other internal. এই দুটো ওয়ার্ল্ডের প্রোগ্রেস কিন্তু হচ্ছে প্রথম থেকেই, উন্নত হচ্ছে দুটোই ওয়ার্ল্ড, অন্তর্জগৎ বহির্জগৎ। দি সার্চ বিগান ইন দি এক্সটার্নাল। স্বামীজি বলছেন যে বহির্জগতে অনুসন্ধান শুরু হয়েছে, সত্যটা কি, রিয়েলিটিটা কি। The man at first wanted to get answers for all the deep problems from outside nature. সেখানেই আমরা খুঁজেছি তার সমাধান, যা কিছু সমস্যা হয়েছে। তারপর ধীরে ধীরে তারপর আমাদের অন্তর্জগতে প্রবেশ হয়েছে। অন্তর্জগতের শেষকালেতে একেবারে যখন মন বুদ্ধি এরা স্তব্ধ হয়ে গেছে, তখনই তার পরা প্রকৃতি তার সে এসেছে, আসল রূপ আমি। আর এখানে একটা সুন্দর কথা বলা হয়েছিল যে ইউরোপিয়ান যারা মানে ফিলোসফার, তারা ওয়েস্টার্ন রিলিজিয়ান এবং ওয়েস্টার্ন ফিলোসফাররা
তারা এই জগৎটাকে কিভাবে দেখছে, তাদের সবসময় কিন্তু বহির্জগৎ থেকেই দেখেছে, তাদের ধর্মটাও বহির্জগতের মধ্যেই সীমাবদ্ধ, কারণ তারা আত্মাকে মানেন। আত্মা সম্বন্ধে তাদের স্পষ্ট ধারণা নেই, অনাত্মা নিয়েই পড়ে আছেন। এবং তারা বলছেন তারা দ্বৈতবাদী নন, কিন্তু তারা দ্বৈতবাদী আমরা জানি। তারা বলছেন আমরা একেশ্বরবাদী, মানে ওয়ান গড। কিন্তু সেই গড কিন্তু কখনোই তাদের মানে এক্সটার্নালিটি বিমুক্ত নয়, মানে এক্সটার্নালিটি যুক্ত, এক্সটার্নাল ফ্যাক্টরটা রয়েই যাচ্ছে। মানে সেখানে মনের মাধ্যমে তাদের সেই অভিজ্ঞতাটা আসছে, মন ছাড়া। আর মন দিয়ে যা জানা যায় সেগুলো ধ্বংস হয়, সেগুলো সত্য নয়। মন দিয়ে স্বপ্ন দেখেন, সে স্বপ্ন তো কখনোই সত্য হয় না। মন দিয়ে যা দেখা যায়, বুদ্ধি দিয়ে যা দেখা যায়, সেগুলোও কিন্তু ম্যাটার, একেবারে কিন্তু সূক্ষ্ম ম্যাটার এইসব। সেটা ওদের ফিলোসফি সেইভাবে উঠেছে, সেই জন্য যেই মানে খুব গালাগালিটাও দিয়েছিলেন যে একজন ফিলোজফার এবং একজন রিলিজিয়াস প্রিচার ফাদার আর একজন দার্শনিক বক্তৃতা দিচ্ছেন, মানে একজন প্রিসাইড করছেন, যিনি ধার্মিক ব্যক্তি ফাদার তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, এবং যিনি দার্শনিক তিনি বক্তৃতা দিচ্ছেন। তা ফাদার মনে করেন যে আমি খুব উঁচু দরের লোক, সেজন্য তিনি বলছেন যে উনি ফিলোজফি নিয়ে বলবেন। তো আমি বলে দিই যে ফিলোজফির কাজটা হচ্ছে সার্চিং ফর এ ব্ল্যাক ক্যাট ইন এ ডার্ক রুম হুইচ ইজ নট দেয়ার। তিনি বলেন আই নাও রিকোয়েস্ট দ্য ফিলোজফার টু গিভ হিজ লেকচার। একটা ডার্ক রুমে, অন্ধকার ঘরে একটা কালো বেড়ালকে খুঁজছে, আসলে সেটা সেখানে নেই। তার মানে ফিলোজফাররা হচ্ছে দার্শনিক। তারা তো ধর্ম চিন্তা করে না, তারা জবধানও করে না, কিছুই না। উনি জবধান করেন, চার্চে যান, ফাদার উপদেশ দেন। তিনি বলেন যে ওরা বলেন যে ব্ল্যাক ক্যাটটা নাই, সে তার করছে। তখন এরা বললেন, থিওলজিয়ান বলছেন, তখন বলছেন ফিলোজফার বলছেন, ইয়েস আওয়ার ফ্রেন্ড দ্য থিওলজিয়ান হ্যাজ ডিফাইন্ড মাই সাবজেক্ট বাট হি ডিডন্ট ডিফাইন হিজ সাবজেক্ট। তো তা বলে আমি ওর সাবজেক্টটা উনি তো ডিফাইন করতে পারেন না, আমি ডিফাইন করি, আমারটা উনি করেছেন। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করলাম যে আমি একটা অন্ধকার ঘরে একটা কালো বেড়াল খুঁজছি যেটা আসলে নেই। উনি বলছেন যে উনি কী করছেন জানেন, উনি কী করছেন যে উনিও সার্চ করছেন সে ব্ল্যাক ক্যাট হুইচ ইজ নট দেয়ার, বাট হি ক্লেমস দ্যাট হি হ্যাজ ফাউন্ড ইট। হি ক্লেমস যেটা নেই সেটাকে, অর্থাৎ ব্ল্যাক ক্যাট নেই, কিন্তু ওরা বলছেন যে দে প্লে ট্রিক্স উইথ দেমসেলভস, এই আর কি বলে দিলেন। হাসি হলো বটে, কিন্তু ব্যাপারটা খুব, এই যেটা আছে সেটা নেই, আছে কি নেই, এই যে স্পেকুলেশন, এইটা নিয়েই আছে কি নেই, এই যে স্পেকুলেশন, এই স্পেকুলেটিভ সার্চ ফিলোজফারদের, এই যে থিওলজিয়ানদের, এইটা নিয়েই পাশ্চাত্য দর্শন মশগুল হয়ে আছে। তা আমাদের এখানে মানে গীতাতে কি বলা হচ্ছে যে স্পেকুলেটিভ না, তুমি তোমার আত্মাকে দর্শন করেছো, স্পিরিটকে দর্শন করেছো, মানে ইউ হ্যাভ টু এক্সপেরিমেন্ট, ইউ হ্যাভ টু প্রুভ। গীতায় সেই জন্যই যোগশাস্ত্র বলা হচ্ছে। যোগশাস্ত্র মানে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ রিলিজিয়ন, যোগ, সেটাকে করা যাবে। এখন ডুয়ালিস্টরা তারা ভাবে, দ্বৈতবাদীরা তারা ভাবে যে আমাদের তো ভগবান আছেন, এবং তারা ভগবানকে দেখতেও পান, মা কালীকে দেখেছেন ঠাকুর। কিন্তু
অন্যদের তো অনুমান ছাড়া আর গতি নাই। ওয়েস্টার্ন ফিলোসফার্সরা, ওয়েস্টার্ন দার্শনিক, ওয়েস্টার্ন থিওলজিয়ান, ধর্মবিদ, এখন যিশু যদি এসে দেখা না দেন তাহলে অনুমান করা ছাড়া তো কিছু গতি নাই, তিনি আছেন বলে যাচ্ছেন। এবং আমাদেরও তাই অবস্থা। সেজন্যই বলছেন যে ব্রহ্মলাভের দ্বারাই, ব্রহ্মজ্ঞানের পর আমাদের ধর্মজীবন শুরু হয়। মহাপ্রভু ব্রহ্মানন্দজি বলছেন যে এক্সপেরিমেন্ট করে আমরা প্রমাণ হয়ে গেল যে তিনি আছেন, এরপর ধর্মজীবন শুরু হচ্ছে। ধর্মজীবনটা তখন মিনিংফুল হয়। এখন আমাদের ধীরে 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 যে ফিজিক্যাল অ্যাসপেক্টগুলো সেগুলো যখন ইভলভ করে, ইভলিউশন হয়, ইভলিউশনের ধারা তো দুটো। একটা হচ্ছে জড়বস্তু ইভলিউশন হতে 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 কিন্তু এমন একটা স্টেজে আসে যেখান থেকে ধরুন হিউম্যান বিইং হয়ে গেল, আমরা সব ইভলিউশনকেও ধরছি, আর হিউম্যান বিইং হওয়ার পরেই ইভলিউশন তো স্টপ হলো না, ইভলিউশন হচ্ছে। সুতরাং মনের ইভলিউশন হতে 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 তারপর আত্মাতে গিয়ে শেষ হয়ে গেল। সুতরাং জড়বস্তুর ইভলিউশন হতে 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 একটা জায়গায় যখন শেষ হবে, সেখানে যেটা শেষ হবে সেটা হচ্ছে চিৎ। এবং এই চিতের কিন্তু ইভলিউশন নেই। চিৎ যেটি চৈতন্য, যেটা স্পিরিট, আত্মা যিনি বসে আছেন, সেটা প্রকাশ হয়। সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন, ইভলিউশন অফ দি ম্যাটার, ইভলিউশন অফ ম্যাটার। এখন সেই ম্যাটার হতে 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 মাইন্ডের ইভলিউশনও হচ্ছে, সেটাও ম্যাটার। এমনি যখন ভূমি, আপ ও বায়ু, অনল, মানে ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম যখন ইভলিউশন হচ্ছে, তখন বস্তুগুলো মানে ম্যাটারগুলো সূক্ষ্ম হচ্ছে, ম্যাটারগুলো সূক্ষ্ম হচ্ছে, অস্বীকার করার উপায় নেই। কিন্তু যখন আমরা হিউম্যান বিইংয়ে চলে এলাম, সেখানে ইভলিউশন হচ্ছে, মনুষ্য জন্ম হলো, বায়োলজি আসছে আর কি, বস্তু জগৎ থেকে তখন বায়োলজি এলো। সেটা আমি আগে বলেছিলাম। বায়োলজি এলো মানে কি, আমাদের তখন যেটা ডারউইন সাহেব বলেছেন যে প্রাণী জগৎ থেকে ক্রমশ ইভলিউশন হয়ে হয়ে মনুষ্যের আবির্ভাব হলো। ফার্স্ট ক্রুড ম্যান, তারপর তার ইভলিউশন হবে। এবং এই মনুষ্য জগতের যে ইভলিউশনটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে ইভলিউশন অফ এথিক্স অ্যান্ড মোরালিটি। বুঝলেন? এথিক্স মানে সেখানে আমরা এটাকেই আমরা বলি যে আমাদের শিক্ষা দরকার, ভ্যালু ওরিয়েন্টেশন দরকার, মূল্যবোধের প্রয়োজন। ওইটাও কিন্তু ইভলিউশনের স্টেটে আছে। কিন্তু যেটাকে আমরা মুক্তি বলছি, যে প্রকাশ অফ আত্মন, চিৎ শক্তির যে প্রকাশ, জড় গ্রন্থি মিক্সড আপ হয়ে আছে, মাইন্ড অ্যান্ড ম্যাটার, চৈতন্য অ্যান্ড ম্যাটার মিক্সড আপ হয়ে আছে। চিৎ জড়, গাঁট, নট।
নট খুলতে হয়, চিৎ আলাদা করতে হবে জড় থেকে। ইভলিউশন হতে হতে হিউম্যান লাইফে এলাম, হিউম্যানের সেখানে ইভলিউশন হচ্ছে মনের, মন আরও ডিফাইন্ড হচ্ছে, বুদ্ধি আরও ডিফাইন্ড হচ্ছে, সূক্ষ্ম হচ্ছে, এবং মোরাল লাইফ, এথিক্যাল লাইফ আমাদের তার সাথে যুক্ত হচ্ছে, এবং ধীরে 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 আমরা দেখতে পেলাম যে আমাদের ভেতর চৈতন্যের সব প্রকাশ ঘটছে। চিতের যখন চিৎ প্রকাশিত হলো, আর কোনো ইভলিউশন না। কনসাসনেস উইল ম্যানিফেস্ট ইটসেলফ। এইভাবে ধীরে 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 আমরা যাই। সুতরাং যে মেটেরিয়াল স্ট্রাকচার যেটা আছে সেটারই শুধু ইভলিউশন আমাদের হয়, অন্যটা হয় না। তো সেই কনসাসনেস হ্যাজ নো ইভলিউশন। চৈতন্যের চিৎ এর কোনো ইভলিউশন নয়, এর আছে ম্যানিফেস্টেশন। এখন আপনি যদি বলেন যে তাহলে ম্যানিফেস্টেশনটা কি আলাদা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, যে না, এই যে স্ট্রাকচারালি যখন ইভলিউশনটা আসছে তখন ধীরে ধীরে কনসাসনেসের ম্যানিফেস্টেশনটা ক্রমশ প্রকাশিত হচ্ছে। মাইন্ড বিকামস purer and purer. Intellect becomes subtler and subtler. সূক্ষ্ম হচ্ছে। চিৎ জড়। এতদ্ যোনীনি ভূতানি সর্বাণি ইত্যুপধারয় অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। তা এই যে এতদ্, এই দুটি, যোনীনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়, এরাই হচ্ছে সমস্ত জীবের সোর্স। যোনি মানে হচ্ছে সোর্স। অহং কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা, আমি হচ্ছি জগতের অরিজিন, প্রভব এবং প্রলয়। অদ্ভুত কথা বলে দিচ্ছেন, আমি জগতের কারণ এবং আমি জগতের ধ্বংস, জগতের আবির্ভাব এবং ধ্বংসের কারণ আমি। এই আমি কে? এই আমি ভগবান। যে আমি চৈতন্য, মানে সেই নির্বিকার নিষ্কারণ চৈতন্য নন। ঈশ্বর জগৎ কারণ, কারণ মায়ার সঙ্গে যুক্ত হয়ে ব্রহ্ম ঈশ্বর রূপে আবির্ভূত হন জগৎ কারণ। এই জগৎ কারণ, এই নিয়ে অনেক সমস্যা আছে। বলছেন আমি জগতের কারণ, শ্রীকৃষ্ণ বলছেন কারণ হচ্ছে যে আমি সর্বজীবের ভেতর আত্মারূপে আছি। কিরকম করে? আমার দুটি নেচারের মাধ্যমে, অপরা প্রকৃতি এবং পরা প্রকৃতি, এই দুটো প্রকৃতিকে নিয়েই আমি জগতের ভেতরে আমি আছি, এবং দুটি আমার নেচার। এটা একটু ভালো করে চিন্তা করে দেখুন। এতদিন আমরা যে ভেবেছি, সায়েন্টিস্ট সহ আমরা সবাই,
যে এই জগতের সমস্ত কিছু ধরন ধারণ কাজকর্ম আমরা এই পঞ্চভূত থেকে অর্থাৎ এক্সটার্নাল নেচার থেকেই আমরা জানতে পারবো। সেই জন্যই এক্সটার্নাল নেচারের বাইরে আর কিছু আছে, সেকেন্ড অ্যাসপেক্ট অফ নেচার যে কিছু আছে জগৎ কারণ রূপে, সেটা কেউ মানতে চায় না। 99% লোক মানতে চান না, যারা শিক্ষিত মানুষ বিশেষ করে। তারা বলেন যে আমরা উই ক্যান এক্সপ্লেন দিস ওয়ার্ল্ড, আমরা এই জগৎকে, আমরা ইউনিভার্সকে আমরা ব্যাখ্যা করতে পারি। কিন্তু এই ডেড ডাল মেটেরিয়ালিজম দিয়ে, ম্যাটার দিয়ে এই জগতের সব জিনিস ব্যাখ্যা করা যাচ্ছে না, যাবে না। এই দ্বিতীয় একটা নেচার আছে, মানে ভগবান ও বলছে যে আমি জীবভূত হয়ে ওখানে আছি, বুদ্ধিতত্ত্বটা আছে এখানে এই জগতের ভেতরে, সবটাই ম্যাটার নয়, চিৎ জড় গ্রন্থি, সবটাই জড় নয়, চিৎযুক্ত হয়ে আছে। বিশেষ করে বর্তমানকালে যে নিউরোলজি নিয়ে যে কাজকর্ম হচ্ছে, এবং আমরা সব নিউরো পেশেন্ট হয়ে যাচ্ছি খুব বেশি করে। এই নিউরোলজি আলোচনা করতে গেলে পরে এই জীবভূত একটা বুদ্ধিতত্ত্বকে মানতেই হচ্ছে, যে সবটা নেচার দিয়ে মানা যাচ্ছে না, এক্সপ্লেন করা যাচ্ছে না। শুধু ব্রেন দিয়ে আমাদের হিউম্যান বডিকেও জানা যাবে না। সেখানে একটা কনসাস মাইন্ড আছে, সেটা আমাদের বুঝতে হবে, জানতে হবে। এবং ব্রেন স্টাডি করতে গেলে আগে ডেড ব্রেন, যারা ডেড বডি, যারা ডেড পারসনস, তাদের ব্রেনগুলোকে স্টাডি করা হতো। এবং সেখানে নার্ভাস সিস্টেম ওগুলোকে স্টাডি করা যেত না, নিউরোলজি নিউরন স্টাডি করা যেত না। সেই জন্য অনেক দিন সময় লেগেছে, বিশেষ করে যারা নিউরো সায়েন্টিস্ট, তাদের অনেক দিন সময় লেগেছে যে দোজ হু আর অ্যালাইভ, তাদের ব্রেন স্টাডি কী করে করা যাবে। এবং সেখানে স্টাডি করতে গেলে সঙ্গে সঙ্গে তাদের নার্ভাস সিস্টেম, এটাও স্টাডি করা যায়। তারা যখন বেঁচে আছে তখন তাদের ব্রেনগুলোকে স্টাডি করতে হবে। So they have to study the living brain, যারা জীবন্ত ব্রেন, এবং লিভিং নার্ভাস সিস্টেম। এবং সেটা অদ্ভুতভাবে করেছে, বুঝলেন, অদ্ভুতভাবে করেছে। মহারাজ একটা উদাহরণ দিচ্ছেন, তো হিউম্যান সাইকি যে সেটা আলোচনা করতে গেলে হচ্ছেন যে পেনফিল্ড of Montreal Neurological Institute, Mr. Penfield, তিনি একটা পেশেন্টকে টেবিলে রেখেছিলেন, শুয়েছেন, তার ব্রেনের কাভারটা তো সরিয়ে দিয়েছেন, কিন্তু টোটাল এটা করেননি, অ্যানেস্থেসিয়াটা দেননি। কী করেছে হয়েছে তা, রিমুভ দ্য বোন কাভার of the head and started operating on the brain. There is no feeling of pain in the brain. Brain feels no pain. আর ব্রেন কখনোই ফিল করে না, ফিল করে মাইন্ড দ্যাট ফিল করে মাইন্ড, ওই নার্ভাস সিস্টেম। অদ্ভুত ব্যাপার। এবং তার ব্রেনে তিনি অপারেশন করেছেন, মানে the patient was conscious and
ডক্টর অপারেটেড আপন, এবং ডাক্তারের সাথে পেশেন্টের কনভারসেশন হয়েছে, কথাবার্তা বলেছে, এবং সে পেনফিল্ড এর থেকে তিনি বললেন যে শুধু ম্যাটার দিয়ে, শুধু ব্রেন দিয়ে, ব্রেন সেল দিয়ে, এইসব দিয়ে আমরা হিউম্যান বিহেভিয়ার এক্সপ্লেন করতে পারি না। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাট ইজ এ মাইন্ড বিহাইন্ড দি ব্রেন। That conclusion he has given in his book. বলছেন, I started as a materialist. আমি জড়বাদী ডাক্তার। That is all that we can handle, but sheer fact began to stare me in the face, and I found I can't explain this phenomenon in terms of mere brain. অদ্ভুত আমার অভিজ্ঞতা হলো। I was compelled to consider the reality of the mind behind the brain. ব্রেন ফিল করে না, মানুষটা মরে যায়নি, অথচ বেঁচে থাকলেও তার কোনো ফিলিং নাই। That was the change similar to that which came to Sheddington. শেডিংটনও বলছেন যে এরকম একটা হয়েছে। যাই হোক, ওসব আমরা এখন যাই, ওখান থেকে চলে যাই। তা এই যে আমি এর ভেতরে রয়েছি, প্রিন্সিপাল অফ ইন্টেলিজেন্স হিসেবে এই জগৎকে ব্যাখ্যা করতে গেলে শুধু মেটেরিয়াল এলিমেন্টসগুলোকে ব্যাখ্যা করলে হবে না, সবটাই নিতে হবে। তা অর্থাৎ সবটাকেই নিতে হবে। ঠাকুর যেটা বলছেন না, বেলের সবটাকেই নিতে হবে, সবটাকেই নিতে হবে। চাল নিতে হবে, শ্বাস নিতে হবে, বীজ নিতে হবে। বীজটাই যেন মনে হবে কনসাস বিইং। এই শ্লোকটা খুব ইম্পর্টেন্ট শ্লোক। শঙ্করাচার্যের ভাষ্যটা এখানে প্রচুর দেয়া আছে, আর 10 পৃষ্ঠার ব্যাখ্যা এই শ্লোকটার। এবং তারপরেই তিনি এইটুকু ছোট্ট করে বলে দিলেন বটে, তারপরেই বলছেন মত্ত পরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার বাইরে আর কিছু নেই, আমার বেশি আর কিছু নেই, আমার উপরে কিছু নেই। মত্ত পরতরং, আমার থেকে পরতর আর কিছু নেই। ময়ি সর্ববিদং প্রতং সূত্রে মণিগণা ইব। এই সমস্ত জগৎটা আমাতে বিধৃত হয়ে আছে, যেমন একটা মালাতে সমস্ত মুক্তগুলো থাকে। মুক্তর মালা যেভাবে থাকে, মুক্তগুলো মালাতে বিধৃত হয়ে আছে, তেমনি জগৎটা আমাদের বিধৃত। সূত্রে সর্ববিদং জগৎ প্রোক্তময়ী, ময়ী প্রৌতম, ওতপ্রোত হয়ে আছে। আমার চেয়ে হায়ার কিছু নেই। নান্য পরতরং, নান্যত নন্যত পরতরং, মত্ত আমার থেকে। অদ্ভুত কথা। তার কারণ হচ্ছে যে আমি হচ্ছে পিওর কনসাসনেস, যেটাকে বলো তোমরা, বলছেন ব্রহ্মণ। পরতরং, সুপিরিয়র কিছু নেই, মোহনীয় কিছু নেই। এই সত্য আমাদের দেশে ছিল
Sarvam means everything. Sarvamidam pratam, everything. সুতরাং বাইরের কোনো কিছুকে দেখে ধরে নিও না যে তারা ডিফারেন্ট। আমরা তাই তো ভাবি যে যেমন জল, মাটি, বায়ু এরা যেমন, এদেরকেও আমি ধরে রেখেছি, তেমনি মানুষ, সব মানুষকেও ধরে রেখেছি, জীবজন্তু সবাইকে আমি ধরে রেখেছি। তোমরা দেখছো ওটা বাঘ, ওটা ভালুক, ওটা সাদা, ওটা কালো, ওটা মূর্খ, ওটা বুদ্ধিমান, ওটা পাপী, কিন্তু আমি সবাইকে ধরে রেখেছি, সবার ভেতরে আমি রয়েছি, আমি ধরে রেখেছি। মই সর্ববিদং প্রথম, অদ্ভুত কথা। আমাতে, মই মানে আমাতে, সর্বমিদং প্রথম, সবাই আমাতে যুক্ত হয়ে আছে, আমাতে যুক্ত হয়ে আছে। আমরা দেখছি যে এরা সব আলাদা, কিন্তু না, কেউ আলাদা নয়। ডিফারেন্সটা ভিজিবল হয়েছে, কিন্তু ইনভিজিবল হয়ে আছে, যেটি একত্ব। এই সুতোটা ভেতরে আছে, সূত্রাত্মা রূপে আমি আছি। সুতরাং যাকেই তোমরা বিচার করবে, কোনো মানুষকেই হোক, জীবজন্তুই হোক, কোনো তোমার থেকে অভিন্ন বস্তু যাকেই বিচার করবে, বিচার করবার সময় বুঝবে যে তারা সবাই আমার গলার মালা হয়ে আছে। আমি যে মালা পড়ে আছি, সুতো, সেটাই সকলের ভেতর দিয়ে গেছে, তাই তারা আছে। সুতরাং তারা সব ভালো। এই হচ্ছে অদ্বৈতিক ভিশন, মই সর্ববিদং প্রথম। আমার বাইরে আর কেউ নেই, উপরে কেউ নেই। ন উন্নত পরতরং মত্ত। সুন্দর জিনিস। এই তত্ত্বই সমস্ত উপনিষদে ছড়িয়ে আছে। আমরা ভগবান, আমরা যারা মানুষকে বলি যে মানে মানে বলি না ক্রান্তদর্শী, কবি ক্রান্তদর্শী, ভগবান, গড ইজ দ্য রিয়েল পোয়েট, কারণ হি সিজ এভরিথিং। সব জিনিস ভেতরে কি আছে সব দেখতে পান। ভগবান বলছেন শ্রী রামকৃষ্ণদেব, সব কাঁচের আলমারির ভেতরে যেমন জিনিস আছে দেখি, তেমনি মানুষকে দেখলে মনে হয় তার ভেতরে কি আছে দেখি, মানে কি ডিপ ইনসাইট আছে, ক্রান্তদর্শী, ভেতরে কি আছে সব দেখা। এই পেনিট্রেটিভ আই আছে। এবং এটাও ঠিক, আমরা যত দিন যাচ্ছে এই আলোচনা হচ্ছে, সব মানুষ উন্নত হচ্ছে, স্টাডি হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, এক্সপেরিমেন্ট হচ্ছে, এবং সায়েন্স আজকে যে অবস্থায় গেছে, বিশেষ করে বায়োলজি, নিউরো সায়েন্স, এরা তো মাইন্ডকে এখনই স্বীকার করে নিয়েছে, কিন্তু কবে স্বীকার করবে যে মাইন্ড ইজ অলসো ম্যাটার, সেটা খুব কঠিন ব্যাপার। ব্রেনটা ম্যাটার ঠিক ধরে নিয়েছে, এতদিন ভেবেছিল যে ব্রেন, আমি তো আমার নিজের ব্রেন দেখিনি, আর কেউ অন্যের ব্রেন, সে ডেড ব্রেনকে আলোচনা এক্সপেরিমেন্ট করতে গেলে তো সে তো ম্যাটারই হয়ে গেল। লিভিং ব্রেন অলসো হ্যাজ নো সেন্সিটিভিটি, তারও বেদনাবোধ থাকছে না, এটা অদ্ভুত ব্যাপার।
সুতরাং মাইন্ড আছে, মাইন্ডটা ফিলিং ফ্যাকাল্টি আমরা বলেছি, এবং সেই মাইন্ড নেই বলেই আমরা গভীর ঘুমে কিছুই বুঝি না, আমাদের অনুভব নেই। সেই জিনিসটা কবে বুঝবেন তারা? সেটা কি আর ফিজিক্যালি বোঝা যাবে? সেটাই হচ্ছে আশ্চর্য। তারা বলেছেন যে ব্রেন পর্যন্ত ম্যাটার এসে গেছে, কিন্তু মাইন্ডের ব্যাপারে এখন মাইন্ডটা আছে সেটা স্বীকার করছেন, কারণ নার্ভ সিস্টেম রয়েছে। নিউরোলজি পাগল হয়ে যায় আমরা, তো মাইন্ডটা পাগল হই, মাইন্ড পাগল হয়ে গেছে মানে কি মনটা ঠিক নেই। পাগল হওয়া যেমন মনটাকে ঠিক করতে হবে, নার্ভগুলোকে ঠিক করে, সেই জন্য ওষুধ বেরিয়েছে। এটা ঠিক যে যেগুলো ওষুধের সাইডে সেগুলো সব ম্যাটার। আত্মাকে তো আর ওষুধ দিয়ে সারানো যায় না, কারণ আত্মা কখনো দুষ্টও হন না, রোগগ্রস্তও হন না। তা সেই অবস্থাটা কবে আসবে? অ্যামাং দি সায়েন্টিস্ট ওরা না বললে আমরা তো বুঝবো না, বিশ্বাসও করবো না। সুতরাং আমাদের এই গীতাতে যে কথাগুলো পাচ্ছে সেগুলো তো উপনিষদের সব জিনিস। সুতরাং এইরকম সেট অফ নলেজ, এরকম এত থ্রেডবেয়ার সব আলোচনা করেছিলেন আমাদের সব ঋষিরা, এবং সেই নলেজ, সমস্ত কিছু নলেজ এই গীতাতে আছে। সেই জন্যই গীতার আবেদন এত সর্বজনীন। আচ্ছা, এবার একটা অদ্ভুত জিনিস আসছে এই শ্লোকে। বলছেন যে ঠিক আছে, ইউ আর প্রেজেন্ট ইন এভরিথিং ইন দিস ইউনিভার্স। কিসে কিসে বুঝবো সেটা? আমাদেরকে বোঝাও, বোঝাও যে তুমি সব জায়গাতে, সব প্রস্তুতে, সর্বত্র তুমি আছো, সেটা বোঝাও। বোঝাতে পারবে? হ্যাঁ, কিছু স্যাম্পল তিনি দিচ্ছেন, কিছু নমুনা তিনি আমাদের কাছে পেশ করছেন। এই এই জিনিস থেকে বুঝতে পারবে যে আমি সেখানে আছি। রসোহম অপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্ববেদেষু শব্দকে পৌরুষং ঋষু। জল দিয়ে ভিজিয়ে যায়, রস রূপে আমি সেখানে আছি জলের ভেতরে, তাই জল ওই ফাংশনটা করতে পারে। জলেরও যে ফিচার, যে ক্যারেক্টারিস্টিক দেখছো, আগুনের তো অন্যরকম। আমি জলের রস হয়ে আছি, আর সূর্যে তো রস হয়ে নেই, সূর্যে অগ্নি হয়ে আছি, প্রভা। শশীতেও তাই, চন্দ্র সূর্যে আমি কি হয়ে আছি? প্রভা হয়ে আছি, রেডিয়েন্স হয়ে আছি। সুতরাং বলছে আমি বেদে ওম হয়ে আছি, প্রণব সর্ববেদেষু। শব্দ খেয়ে আকাশে শব্দ হয়ে আছি, তোমার ত্বকে স্পর্শ হয়ে আছি। আমি আছি, তুমি বুঝে রাখো। তোমার ত্বকটা আছে, তুমি বুঝছো কি করে? স্পর্শ রূপে আমি আছি বলে। নাকেতে গন্ধ হয়ে আছি, সুগন্ধ দুর্গন্ধ, তাই বুঝতে পারছো। বলছেন আমি সর্বভূতে এইভাবে আছি। আর আরো একটা অদ্ভুত কথা বলে দিচ্ছেন, পৌরুষং নৃষু। মানুষের মধ্যে আমি ম্যানলিনেস, পৌরুষ হয়ে আছি পুরুষের ভেতরে।
সুতরাং শব্দ, গন্ধ, স্পর্শ, রূপ, রস সব বস্তু তো সেরকম আছে, মানুষেও সেরকম আছে, হয়ে পৌরুষ হয়ে আছে, পুরুষের মধ্যে পুরুষ, স্ত্রীর মধ্যে স্ত্রীত্ব, স্মৃতি, মেধা, ধৃতি আছে না, নারী নাম। মেধা রূপে আমি নারীদের ভেতরে আছি, স্মৃতি রূপে আছি, এসব আছে। এইবার বলছেন পুণ্যগন্ধ পৃথিব্যাঞ্চ তেজশ্চাস্মি বিভাবস জীবনং সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু। আমাকে খুঁজে পাচ্ছ না, কোথায় কোন ভূতে কিভাবে আছি? কিভাবে তিনি সর্বভূতে আছেন তার কিছু নমুনা, কিছু স্যাম্পল, কিছু স্পেসিমেন সব দিচ্ছেন, কপি সব আমরা পাচ্ছি। পৃথিবীতে গন্ধরূপে আছি, পৃথিবী তো গন্ধই, মানে ভূমি। ক্ষিতির বিষয় তো গন্ধ, সেই গন্ধ আমরা ভোগ করি। তেজস্মি বিভাবস, আগুনে তেজ রূপে আছি। জীবনং সর্বভূতেষু, সর্বভূতের জীবন রূপে আমি রয়েছি। আর যারা তপস্বী তাদের ভিতরে তপস্যা রূপে আসছে, তপস্মি তপস্বিষু। আমি সবার সব লিভিং বিং মধ্যে লাইফ হয়ে আছি। যারা অ্যাসেটিক তপস্বী তাদের ভেতরে পেনান্স হয়ে আছি, অস্টারিটি হয়ে আছি। সুতরাং আই এম দি ভেরি প্রিন্সিপল অফ দি থিংস। বলছেন বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতামস্মি তেজস্বিনামহম। পার্থ, আমাকে তুমি সর্বভূতানাং বীজং বিদ্ধি, সর্বভূতের বীজ রূপে, কারণ রূপে জানবে। আমার থেকে তারা এসেছে তো। সনাতনং বীজং, ইটার্নাল সিড, ইটার্নাল বীজ। আমি সনাতন, ইটার্নাল। আর যারা বুদ্ধিমতাম মানে বুদ্ধিমান যারা, তাদের ভেতর আমি বুদ্ধিরূপে আছি। ওই বুদ্ধি তা আমি। আর যারা তেজস্বী তাদের ভেতর তেজ রূপে আছি। তেজস্বী নাম অহম। বাবা, এইভাবে তুমি আমার উপস্থিতি, অবস্থান বুঝতে পারবে। অর্থাৎ দৃশ্যমান জগতে আমি আছি, তোমরা খুঁজে পাও না। আমি বলছি তবুও বিশ্বাস করছো না। দেখো, এইগুলো আমি। আচ্ছা, এগুলো নাই বোঝা গেল, তোমরা বুঝতে পারবে। কিন্তু যেগুলো বুঝতে পারবে না অত সহজে, সেগুলোও দেখো। বলছেন বলং বলবতাম চাহ কাম রাগ বিবর্জিতম ধর্মাবিরুদ্ধ
মানে ধর্ম অবিরুদ্ধ ভূতেষু কামোস্মি। হে ভরতর্ষভ, অর্জুন, আমি যারা বলবান, যারা স্ট্রং, তাদের আমি স্ট্রেংথ, বল রূপে আমি আছি। আর কিন্তু এই বল কাম রাগ বিবর্জিত, অর্থাৎ কাম হচ্ছে ডিজায়ার, আর রাগ হচ্ছে অ্যাটাচমেন্ট, অনুরাগ। আমি যারা স্ট্রং, যারা খুব তেজস্বী, তাদের ভেতরে যে তেজ রূপে আছি, বল রূপে আছি, সে বল কিন্তু ক্ষতিকারক কিছু নয়। এই রকম কামনা বাসনা বর্জিত। ধর্ম অবিরুদ্ধ কামরূপে আমি আছি, অর্থাৎ সংযত কামরূপে আছি। ধর্মযুক্ত ভোগের মধ্যে আমি আছি। যে চৈব সাত্বিকা ভাবা রাজসা তমসা চ যে মত্ত এবেতি তান বিদ্ধি ন ত্বহং ন তু অহং তেষু তে মুই। বলছেন যে চ এব সাত্বিকা ভাবা, যারা সাত্বিক ভাবযুক্ত, রজস ভাবযুক্ত, তমস ভাবযুক্ত, know them to proceed from me alone, matta eviti tan biddhi। বলছেন ন তু অহং তেষু তে, ন তু অহং তেষু তে মুই। আমি তাতে নেই, কিন্তু তারা আমাতে সবসময় আছে। আমি তাতে নেই। বলছেন তার মানে আমি তাতে নেই, মানে হচ্ছে আমি তাতে বদ্ধ হয়ে নেই। কিন্তু they are in me। আমি তো ইউনিভার্সটাকে প্রজেক্ট করেছি, আমি তাতে বদ্ধ নই, কিন্তু তারা আমাতে আছে। তারা আমাতেই আছে ম্যাজেস্টিক ফর্মে, কিন্তু আমি তাদের মধ্যে বদ্ধ হয়ে নেই, আমি মুক্ত হয়ে আছি। এই তাদের মধ্যে নেমে নেই, আমি বদ্ধ হয়ে নেই। He is not being caught up there, but he is there very much, ever free। এইভাবে এটা এক্সপ্লেন করা হচ্ছে।
ত্রিভির গুণময়ের ভাবই, ত্রিভির গুণময়ের ভাবই এভি সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মাম মাং এভ্য পরম অব্যয়ম। এই যে তারা যে বদ্ধ হয়ে আছে, বদ্ধ জীব, তা আমি যদি তাদের ভেতর থেকে আমি তো বদ্ধ হয়ে থাকলাম, তো সেইভাবে যেন আমরা না বুঝি, সেই জন্য এটা বলছেন। এই ত্রিভিগুণ মানে সত্য রজতম, এই তিন গুণে বদ্ধ হয়ে মোহগ্রস্ত হয়ে মোহিতম, মোহিত হয়ে মোহগ্রস্ত হয়ে মুগ্ধ হয়ে নাভি জানাতি মাং, কি জানে না, তারা আমাকে জানে না। কিরকম? মং মাং পরম অব্যয়ম। আমি যে তাদের উপরে, তাদের নিয়ন্তা, সেটা তারা জানে না। এবং আমি যে অব্যয়, আমার ক্ষয় নেই। So they are subject to the divine, the three gunas. And I am the controller of these gunas. I am not. In them means, as consciousness, I am ever free. দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। এই যে আমারই মায়া, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। দূরত্বয়া মানে খুব কঠিন, ভেরি ডিফিকাল্ট টু ক্রস, পার হওয়া খুব দুষ্কর। কিন্তু মামেব যে প্রপদ্যন্তে, কিন্তু যারা আমাকে আশ্রয় করে, মামেব যে প্রপদ্যন্তে, আমাকে যারা আশ্রয় করে, আমাকে যারা ভক্তি করে, এতাং মায়াং তরন্তিতে, তারা এই মায়াকে, মায়ার হাত থেকে মুক্ত হয়। তাহলে খুব ডিফিকাল্ট, আমাকে আশ্রয় করলে মায়া থেকে মুক্ত হতে পারে। আমারই মায়ার থেকে তারা মুক্ত হতে পারে আমাকে আশ্রয় করলে। এটি হচ্ছে ব্যাপার, এটি কি দারুণ কথা। আমারই মায়ার থেকে মুক্ত হবে আমাকে আশ্রয় করলে, কারণ মায়ার দ্বারাই তিনি বহু হয়েছেন। কারণ মায়া ইজ নট এ থিওরি, মায়া ইজ এ সিম্পল স্টেটমেন্ট অফ ফ্যাক্টস। আমি যে বলছেন হোয়াট উই আর অ্যান্ড হোয়াট উই সি অ্যারাউন্ড আস,
এটাই মায়া। We feel we are free, but we cannot express that freedom. This Maya comes in between. Everywhere you see Maya working. The whole manifested universe is in Maya. Therefore, this is the divine Shakti. We call it Shakti of Brahman. Brahman and Shakti are identical. এখানে এসব আসছে মায়া, স্বাভাবিক। কিন্তু আমাকে যারা আশ্রয় করবে তারা মায়ার থেকে মুক্ত হবে, কারণ আমি মায়াধীশ। আমিই পারি, আমারই অধীনে মায়া। দৈবী শেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং। দ্বৈতবাদের অঞ্চলে আমরা প্রবেশ করে গেলাম এখানে, যে আমার ডেভোটি হও, আমার ভক্ত যারা, আমাকে যারা আশ্রয় করে তারা দুস্তর মায়া থেকে মুক্ত হয়। ভগবান গুরুরূপে আসেন। আমরা এখন আজকে রাখি। জয় হরি ওম তৎসৎ।